আগের বছর এক গার্লফ্রেন্ড কয়েকদিনেই ব্রেকআপ, বছর ঘুরতেই নতুন জন এসে দিচ্ছে সেটার মেকআপ। এই গার্লফ্রেন্ড চেঞ্জের স্পিড দেখেই প্রশ্ন মনে সবার, এগুলো কি আদৌ ভালোবাসা নাকি লোভ ইউটিউব ভিউজ পাওয়ার? তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসবে। লাস্ট কয়েক বছরে ইউটিউবে ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, মোটো ব্লগ আর ডেইলি ব্লগের সাথে সাথে আরো এক ধরনের ব্লগ বেশ চর্চায় এসছে, সেটা হলো কাপল ব্লগ। আচ্ছা, আমরা যে প্ল্যাটফর্মে রয়েছি ইউটিউব, আর আমরা যে ক্যাটাগরিতে রয়েছি সেটা হচ্ছে কাপল ব্লগ, যেখানে কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা স্বামী স্ত্রীর ডেইলি লাইফের কর্মকাণ্ড দেখানো হয়। যাদের চ্যানেলের ভাইরাল কন্টেন্ট মানেই রাতের প্রাইভেট নোংরামো দেখানো থেকে শুরু করে দামি দামি গিফটের শো অফ করা বা বেসলেস প্র্যাঙ্ক ভিডিওস করা, নইলে ডিভোর্স কিংবা এই ব্রেকআপ। এটাই চলে আসছে লাস্ট কয়েক বছর ধরে। আর তুমি যদি লাস্ট কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো, তাহলে তুমিও এই চারজনের মধ্যে কয়েকজনকে কিংবা সবাইকেই চিনে থাকবে, যার মধ্যে এই তিনজন হলো এই ছেলেটির এক্স গার্লফ্রেন্ডস। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে লাস্ট 5 বছর ধরে তার অ্যাক্টিং এর পাশাপাশি ডেইলি ব্লগে এইসব অ্যাক্ট্রেসদের ছবি লাগিয়ে ভিউজ পেয়ে এসছে। আর তার প্রত্যেক ব্রেকআপের পরে নিজের ম্যানিপুলেটিভ কথা বলে একটা করে ব্রেকআপের আওয়ার সাইড অফ স্টোরি বলে ভিডিও বানিয়েছে, যেখানে তার স্টোরি ছাড়া আর কিছুই নেই। আর দর্শকের মাথা তখন গরম হয় যখন ক্যামেরার সামনে এবং রিলেশনশিপে থাকার সময় সে একরকম, আর ক্যামেরা বন্ধ হলেই তার এক্সদের নিয়ে ভুলভাল মন্তব্য করা থেকে শুরু করে সে তার গার্লফ্রেন্ডদের গায়ে হাতও তুলেছে বলে শোনা যায়। আর যে কটা মেয়ের গায়ে হাত তোলা হয়েছে, থ্যাংক গড তুই আমার গায়ে হাত দিসনি কখন। ওই যে হাতটা ধরতে এসেছিলিস, ওই দিন তোকে আমি তো জায়গাটা দেখিয়ে দিয়েছিলাম, যার জন্য তুই আমার হাত ধরা দিয়েছিলিস। আর এসব যে শুধু বাংলাতে হচ্ছে সেটাও কিন্তু নয়, যেখানে হিন্দিতেও কেউ দুটো বউ নিয়ে ভ্লগ বানিয়ে ফেমাস হয়ে বিগ বসের মতো রিয়েলিটি শোতে ডাক পায়, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এসবই যেন সস্তা সাকসেস পাওয়ার একটা ওয়ে আউট হয়ে দাঁড়িয়েছে। আর তাই লাস্ট কয়েক বছর ধরে এসব অসুস্থ প্রেমের স্ক্রিপ্টেড ভিডিওস দেখেই আমার মাথায় কিছু প্রশ্ন আসে, যেখানে প্রত্যেক ভিডিওর কমেন্টে এত পার্সোনাল অ্যাটাক এবং এত নেগেটিভিটি এবং রোস্ট হওয়া সত্ত্বেও দিনের পর দিন এই সেম ভিডিওসই কেন বানাচ্ছে এরা? আর ভিডিওতে এরা যেরকম হাসি খুশি থাকে, এরা কি আদেও তাদের পার্সোনাল লাইফেও এত হ্যাপি থাকে, নাকি সবকিছুই শুধু ক্যামেরার সামনে এসে বেশি বেশি ভিউজ আর বেশি বেশি রেভিনিউ পাওয়ার জন্যই করে? আর তাই বেশি দেরি না করে আমি সমস্ত প্রশ্ন, যেগুলো আমি শিওর তোমার মনেও রয়েছে, সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়ি। এন্ড লাস্ট কয়েকদিন ধরে রিসার্চ করার পর আমি এই কাপল ভ্লগিং এর যেই অন্ধকার দিকটা খুঁজে পাই, সেটাই এই ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করেছি। তাই সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। সবাই ঠিক আছে, টাকা ছাড়া তো দুনিয়াতে কিচ্ছু নেই। পড়াশোনা ছাড়, খালি ভিডিও ওপেন করে বল। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টুন করে দাও। ভ্লগিং ব্যাপারটা ইউএস থেকে ইন্সপায়ার্ড হয়ে ইন্ডিয়ান ইউটিউবেও শুরু হয়েছিল। ধীরে ধীরে ভ্লগিং করেও হিন্দি ইউটিউবে অনেক ক্রিয়েটার ফেমাস হতে শুরু করে এবং সেই ভ্লগিং এর ওয়েভ বাংলাতেও এসে পড়ে, যার পর থেকেই বাংলাতেও ভ্লগিং ব্যাপারটা বেশ পছন্দ হতে শুরু করে সাধারণ মানুষের কাছে, যেখানে এই ভ্লগিং এর মাধ্যমেই একজন ফেমাস ক্রিয়েটারের ডেইলি লাইফ দেখার সুযোগ পায় ভিউয়ার্সরা। আর বেশ কয়েক বছর ধরে এরকম চলার পর ক্রিয়েটার্সরা ভ্লগটাকেও আরো ইউনিক আর স্পেসিফিক বানানোর জন্যই ভ্লগিংটাকেও বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করে। এর ফলে অনেক সুবিধাও হয় ক্রিয়েটারদের। যেখানে নর্মাল ভ্লগিং এ ট্রাভেল, ফুড সবকিছু ইনক্লুড থাকতো, সেখানে স্পেসিফিক টপিক যেমন ফুড, ট্রাভেল এসবের উপর আলাদা চ্যানেল তৈরি হওয়ার কারণেই যাদের সেই পার্টিকুলার বিষয়ে ইন্টারেস্ট থাকতো তারাই সেই ভ্লগটা দেখতো। মানে যার ট্রাভেলে ইন্টারেস্ট সে ট্রাভেল ভ্লগস দেখতো, আর যার ফুডে ইন্টারেস্ট সে ফুড ভ্লগস দেখতো। এভাবেই ইন্ডিভিজুয়াল ক্রিয়েটাররাও তাদের একটা স্পেসিফিক অডিয়েন্স বেসও বানাতে সক্ষম হয়েছিল, যার জেরেই বেশি বেশি ভিউজ আর স্পন্সরশিপও পাওয়া যেত অনায়াসেই। আর এভাবেই বেশ কয়েক বছর চলার ফলেই মনে হচ্ছিল যে বাংলা থেকেও কেউ একজন ভ্লগিং করেও হিন্দিতে সৌরভ যোশীর মতো একজন বড় ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার হয়ে উঠবে খুব শীঘ্রই। বাট তেমনটা হলো না, কারণ লকডাউন আর ফ্রি ইন্টারনেটের জেরেই বাংলাতে আরো এক ক্যাটাগরি ভ্লগিং চ্যানেল বেশ ফেমাস হতে শুরু করে সেই সময়, যার নাম হলো ডেইলি ভ্লগিং। যেখানে ফুড ভ্লগ বানাতে গেলে কোনো ক্রিয়েটারকে বাইরে গিয়ে সেই ফুডে রিভিউ করতে হতো, কিংবা ট্রাভেল ভ্লগস বানাতে গেলেও তাকে নিজে ট্রাভেল করতে হতো। সেখানে এই ডেইলি ভ্লগিং এ শুরু হলো সারাদিনের সমস্ত কর্মকাণ্ড দেখানো, যার মধ্যে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো, কিংবা তাদের পার্সোনাল লাইফ এবং প্রাইভেট লাইফও ক্যামেরাবন্দি করে আপলোড করা শুরু করলো একদল মানুষ। একে তো লকডাউনের মতো একটা পরিস্থিতি, অন্যদিকে ফ্রি ইন্টারনেট, সব মিলে কয়েকদিনের মধ্যেই বাংলার দিকে দিকে ছড়িয়ে পড়লো এসব ভ্লগের নামে নোংরামোর ভিডিও। আর সাধারণ মানুষ এসব কন্টেন্টে বেশি বেশি ভিউজ দেখে তারাও ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খুলে এরকম ভিডিওস বানানোই শুরু করলো। বিশ্বাস না হলে তুমি এক্ষুনি ইউটিউবে গিয়ে বাংলা কাপল ভ্লগ লিখে সার্চ করে দেখতে পারো। আর এসবের সাথে সাথেই তাল মিলিয়ে বাংলাতে আরো এক ক্যাটাগরির ভ্লগ বেশ ফেমাস হতে শুরু করে, যেখানে ভালগারিটি ডেইলি ভ্লগিং এর তুলনায় কম হলেও এরকম ভ্লগসও কম ক্রিঞ্জ ছিল না। আর এরাই নিজেদের কাপল ভ্লগার বলতো, মানে অ্যাজ আ কাপল তারা সারাদিনে যা যা করছে সেটাই তাদের ভিডিওর কন্টেন্ট হয়ে ওঠে। আর বাংলাতে তিথি, তুষার, পৃথ্বী রনের কন্টেন্টের মাধ্যমে এরকম কাপল ভ্লগারদের সংখ্যাটা দিন দিন বাড়তে শুরু করে, যেখানে সাধারণ মানুষ দেখে যে এরকম কন্টেন্ট যার জন্য দরকার শুধু একটা ফোন আর কিছু পার্সোনাল জিনিসপত্র দেখালেই ভিউজ আর রেভিনিউ আসছে, তাই সেটা দেখেই ফেসবুক আর ইউটিউব জুড়েই যেন এরকম কন্টেন্টের ঝড় শুরু হয়
সেই সময়, যেখানে দিনের পর দিন এসব কন্টেন্টের জন্য তারা হেট কমেন্ট পাওয়া থেকে শুরু করে বুলি হয় কিংবা রোস্টারদের থেকে রোস্ট হয়। বাট তাও তারা যখন এটা বুঝে যায় যে সব করলেই ভিউজ আসছে, সে হেট পেয়ে আসুক কিংবা ভালোবাসা পেয়ে আসুক, তাই তারা সেগুলোই বেশি বেশি করে বানানো শুরু করে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তাদের কাছে ভিউজটাই ম্যাটার করে। জীবনটাকে কন্টেন্ট বানিয়ে ফেলে সমস্যা করে ফেলেছেন আপনি। মানে যেমনটা আমি আমার সমস্ত ভিডিওসে বলি যে বেশি বেশি ভিউজ মানেই বেশি বেশি রেভিনিউ। আর সেখানে যেসব ক্রিয়েটাররা সব কাপল ব্লগিং এর নামে নোংরামো করে না, তাদের প্রধান অস্ত্র হয় প্র্যাঙ্ক ভিডিওস কিংবা স্ক্রিপ্টেড ব্রেকআপ বা ডিভোর্স। মানে তুমি যদি তাদের কন্টেন্টের প্যাটার্নটা লক্ষ্য করো তাহলে দেখবে সেখানে কয়েকদিন বেশ নর্মাল ভ্লগসই আসে, বাট যেই মুহূর্তে তাদের নর্মাল ভ্লগসে ভিউজ কম আসতে শুরু করে তখনই তাদের চ্যানেলে শুরু হয় কোনো একটা কন্ট্রোভার্সি, নইলে মিথ্যে ব্রেকআপ, নইলে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাওয়ার কন্টেন্ট। আর এটা তুমি তাদের পপুলার ভিডিওসের লিস্ট দেখলেই বুঝতে পারবে। আবার কেউ কেউ তাদের চ্যানেলে চাল গম আলাদা করা কিংবা বডি পার্ট চাটাচাটি করাটাকেও তাদের কন্টেন্ট বলেই মনে করে। আমরা এখানে নিয়েছি অনেকটা পরিমাণে গম আর অনেকটা পরিমাণে চাল, তো সেটাকে আমরা আলাদা করব। আর এখন যদি তুমি তোমার মস্তিষ্কে একটু জোর দাও তাহলে তোমার নিশ্চয়ই মনে পড়বে যে রিসেন্ট হওয়া ঘটনাটাও তুমি এরকমই কোনো ব্রেকআপের ভিডিও দেখেই জানতে পেরেছো, যেখানে একজন মেয়ে তার রিলেশনশিপে থাকা অবস্থায় আসা কমপ্লিকেশনস এর কথাগুলো তার সেই ভিডিওতে শেয়ার করে। তাহলে তুমি আর 5টা লোকের মতোই আমাকে প্রশ্ন করতে পারো, এরকম তো হামেশাই হয়, তাহলে এদের ভিডিওতে হঠাৎ এত ভিউজ আসলো কিভাবে? আর সবাই হঠাৎ করেই এদের নিয়ে কথা বলছে কেন? তার কারণটা হলো এদের ফেস ভ্যালু, যেখানে কিরণ মজুমদার অঞ্জলি জুয়েলার্স এর মডেল এন্ড বাকি 3 জন, যেমনটা একটু আগে বললাম যে তারা বাংলা সিরিয়াল বা মুভির অ্যাক্টর অ্যাক্ট্রেস। আমি শঙ্কর ঘোষ। হ্যাঁ দেখি হবু লজ্জা হইকে দেখি, যার কারণে তাদের অলরেডি একটা অডিয়েন্স বেস আছে যারা তাদের সেলিব্রিটি ক্রিয়েটরদের ডেইলি লাইফ দেখতে ইন্টারেস্টেড, আর তাই তারাও কাপল ব্লগিং এর মাধ্যমে তাদের ডেইলি লাইফ দেখাতে থাকে ইউটিউবে। এতদূর অব্দি সব ঠিক ছিল, বাট লাস্ট কয়েক বছর ধরে 3 জনের সাথে ব্রেকআপ হলেও যেখানে আগের 2 জন মেয়ে এই ব্যাপারে মুখ খোলেনি, সেখানেই সেই ছেলেটা প্রত্যেকবার বিভিন্ন নিউজ চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে নিজের ইমেজকে ক্লিন করার চেষ্টা করেছে এবং সফলও হয়েছে। বাট এইবার যখন কিরণ মজুমদার ছেলেটির আসল রূপ আর তাদের ব্রেকআপের আসল কারণ তুলে ধরে, সেটা দেখে বাকি 2 জনও তার সাথে যোগ দেয় এবং এতদিন ধরে হয়ে আসা ম্যানিপুলেশন আর সব টক্সিসিটির জবাব দেয়, যেখানে শোনা যায় ছেলেটি নাকি তাদের গায়ে হাতও তুলেছে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। আর এছাড়াও রিলেশনশিপ এতটাই টক্সিক হয়ে গেছিল যে যেখানে এসে এটা করে। দার্জিলিং এর ট্রিপে গেছিলাম, যেখানটা যে সময় আমার ইউটিআই এর খুব অসুবিধা হচ্ছিল। আর ইউটিআই এর অসুবিধা মানে তোমরা জানো আমাদের মেয়েদের খালি উই হ্যাভ টু গো টু টয়লেট, মানে খালি বাথরুমে যেতে হয় কারণ টয়লেট পায়। আমাকে এটাও শুনতে হয়েছে যে কি সারাটা রাস্তা মুতিয়েই গেছি, ট্রিপার কোথায় এনজয় করতে পেরেছি। কিংবা সেই সো কল্ড কাপল ব্লগার ভিউজের জন্য এতটাই অন্ধ হয়ে যায় যে তার ভিডিও দেখে এটাই মনে হয় যে এই রিলেশনশিপ গুলো নেহাতি তার কাছে একটা ভিউজ পাওয়ার রাস্তা, যেটা তার মেয়েদের সাথে আর একা বানানো ভিডিওর ভিউজ এর তফাৎ দেখলেই বোঝা যায়। এবং সে তার অডিয়েন্স যারা কিনা তার ভিডিও দেখেই তাকে পপুলার বানিয়েছে তাদেরকে এটা বলে। আমার গান্ডু পাবলিক গুলো ভাববে এর পরের যা যা ভিডিও দেবো সেগুলো সেই ওই এডিটর গুলোকে দিয়ে করানো। আর ইউটিউবের ভিউজের জন্যই সে ব্রেকআপ হওয়ার পরও তার আগের জনের সমস্ত ফটোজ ভিডিওস ইনস্টাগ্রাম থেকে ডিলিট করে দিলেও তুমি যদি তার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে দেখবে সেখানে আজও তাদের সাথে বানানো সেই ব্লগগুলোই রয়েছে, কারণ সে এটা ভালো করেই জানে যে ইনস্টা থেকে কোনো রেভিনিউ আসে না, বাট ইউটিউব থেকে কিন্তু আসে, তাই সেগুলো আজও রয়েছে তার চ্যানেলে। অনেকগুলো মাস পর ফেসবুক, ইনস্টা, রিলস, হ্যান এগুলো ডিলিট করা হয়, যদিও ব্লগ ডিলিট করা হয়নি, ওখান থেকে তো রেভিনিউ জেনারেট হয়। কি তাহলে এখন বুঝতে পারছো তো একটা মানুষ ভিউজের জন্য কত নিচে নামতে পারে? আর তাই এত বছর ধরে এসব চলে আসার ফলে যখন সবার ধৈর্যের বাঁধ একসাথে ভেঙে যায় তখনই এরকম সত্যিগুলো একের পর এক তারা ভিডিওর মাধ্যমে তুলে ধরে, যার ফলে এই বিষয়টা সবার সামনে আসতেই সাধারণ মানুষও তাদের লাইফের সাথে এটা রিলেট করতে পারে এবং সেই কারণেই এত ভিউজ এবং এত চর্চা হচ্ছে এটা নিয়ে। আর এটা নিয়েও কোনো কনটেক্সট ছাড়াই এক ভালগার বৌদি রোস্টার এই সিচুয়েশনটা নিয়ে এটা বলে। কিরণ মজুমদার কি একটা ব্রেকআপ হয়েছে, কেন সেলফ রেসপেক্ট কি সব এই ব্রেকআপ হয়ে গেছে হয়তো, তার জন্য একটা ভিডিও বানিয়েছে। একদিন আগে ভিডিওটা পাবলিশ হয়েছে, 5 লাখ মানুষ দেখেছে, চ্যানেলের সাবস্ক্রাইবার 21,000, 5 লাখ মানুষ দেখেছে। আর এটাই কিছু কিছু কাপল ব্লগারদের ডার্ক রিলেট, যেখানে তারা ক্যামেরার সামনে এক আর ক্যামেরা বন্ধ হলেই তারা তাদের আসল রূপ ধারণ করে। এরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তাদের ডার্ক রিয়েলিটি নিয়েও একটা ভিডিও অলরেডি চ্যানেলে বানিয়েছি, তাই সেটা চেক আউট করতে পারো। আর এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতেই পারো যে সবাই তো আর এরকম নোংরামো করে না, কয়েকজন তো সত্যি ভালোবাসাটাকেই প্রমোট করে। হ্যাঁ, এটা একদমই ঠিক যে সবাই এরকম হয় না, বাট সেই সংখ্যাটা একেবারেই নগণ্য। সবাই এসব ভিডিওস বানিয়ে বেশি বেশি ভিউজ আর কুইক সাকসেসের পেছনেই ছুটছে। আর তার চেয়েও বড় কথা
কথা হলো এসব সো কল্ড কাপল ব্লগারদের এসব দামি দামি গিফট, দামি দামি ভ্যাকেশন আর রিচ লাইফস্টাইল আর তাদের রিলেশনশিপের স্ট্যান্ডার্ড দেখে সাধারণ মানুষ ইনফ্লুয়েন্সড হয়, যার ফলে তাদের নর্মাল রিলেশনশিপেরও ক্ষতি হয়। কারণ তারা দিনের পর দিন এসব দেখানোর মাধ্যমে রিলেশনশিপটাকে এমন ভাবে পোর্ট্রে করতে থাকে যেন রিলেশনশিপ মানে শুধুই এসব। রিলেশনশিপ মানেই দামি দামি গিফট, দামি দামি ভ্যাকেশন আর হ্যাপিনেস। যেখানে নিঃস্বার্থ ভালোবাসায় এসব কিছুই দরকার হয় না। সেখানে যদি সত্যি কিছু দরকার হয় তাহলে সেটা হলো একে অপরের উপর বিশ্বাস, একে অপরকে সময় দেওয়া আর অফুরন্ত ভালোবাসা। আর আজকালকার দিনে এসব খুবই রেয়ার হওয়ার কারণেই বছরে 2-3টে ব্রেকআপ হওয়া এবং সেটা নিয়ে এত জল ঘোলা হওয়াটাও স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। যেখানে এসবের পরেও এসব অসুস্থ লোকেরাই আনন্দে থাকে আর কষ্ট পায় এরকম সাধারণ মানুষেরা। তাই এসব সো কল্ড কাপল ব্লগারদের রিলেশনশিপের স্ট্যান্ডার্ড দেখে নিজেদের রিলেশনশিপের কোনো স্ট্যান্ডার্ড বানিয়ে নিও না, কারণ হতেও পারে সেটা এরকমই ক্যামেরার সামনেই ভালো দেখানোর জন্য ছিল। কি বুঝলে তো? আর তাই তোমার আইডল সিলেক্ট করার আগে কিংবা তার অন্ধভক্ত হওয়ার আগে একটু জেনে নাও যে মানুষটা আদৌ এসবের যোগ্য কিনা। আর এটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। এই বিষয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। এন্ড এখনো যদি তুমি 10K স্পেশাল কিউএন এর জন্য কোয়েশ্চেন বা চ্যানেল রিলেটেড কোনো সাজেশনস না দিয়ে থাকো তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করতে পারো। আর আমি ইনস্টাগ্রামে সবার সাথে কথা বলি তাদের পার্সপেক্টিভ জানার জন্য, তাই ডিরেক্টলি কথা বলতে হলে ইনস্টাতে চলে আসো। আর এখন তুমি যদি জানতে চাও যে বাংলার টপ ইউটিউবাররা কেন ইউটিউব কুইট করছে তাহলে এই ভিডিওটা ক্লিক করে চলে আসো। তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।